আরও শেখ, চমকালো পৃথা এবং ইরা। নামটার সাথে সাথেই হানা দিল তাদের মস্তিষ্কে। গোল গোল চোখে তাকালো একে অপরের পানে। কিন্তু পরক্ষণেই দুজনে হেসে উঠল হবু করে। কী সব আজগুবি চিন্তাভাবনা করছে তারা। তারা যে আরুষকে চিনি, সে আর এনকাউন্টার অবিশ্বাস্য ব্যাপার। তুর্যের একটা ধমক খেয়ে প্যান্টে মুটে দেওয়ার মতো অবস্থা হয় আরুষের। আর সে কিনা করবে এনকাউন্টার। মনে মনেই নিজেদের ভাবনাকে ধিক্কার জানালো দুজন। পৃথা হাসি থামিয়ে উকি চুকি মেরে দেখতে চাইল এনকাউন্টার হওয়ার স্থানটিকে। তবে জনমানবের অতিরিক্ত ভিড়ে এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। পৃথা তাকালো ইরার পারে, অতঃপর বলল, চলো আমরা ওখানে গিয়ে দেখে আসি। আমি আগে কখনো এত বড় অপরাধীও দেখিনি, আর এনকাউন্টার হতেও দেখিনি। ইরা উৎসুক হলো, কৌতূহলী হয়ে বলল, কি হয়েছে ওখানে? আমিও বাস্তবে দেখিনি কখনো। ওই টিভিতে, নাটক, সিনেমায় একটু একটু যা দেখেছি শুধু। নিশ্চয়ই এই এনকাউন্টার করা অফিসারগুলো সুদর্শন হবে ভীষণ। ননদভাবে দুজনেই উৎসুক হয়ে পড়ল এনকাউন্টার, লাশ এবং অফিসারদের দেখার জন্য। নিজেদের মধ্যকার কথোপকথনের সমাপ্তি ঘটিয়ে তারা পা বাড়ালো সম্মুখের দিকে। কিন্তু এনকাউন্টারের ঘটনাস্থল পর্যন্ত আর যাওয়া হলো না তাদের। দু কদম এগোতেই ফুট করে একটা কালো রঙের তেল চকচকে গাড়ি এসে ব্রেক বসল সম্মুখে। হকচকিয়ে উঠল পৃথা এবং ইরা। কিন্তু পরক্ষণে নিজেদের সামনে নিল দুজন। গাড়িটা কেমন যেন পরিচিত পরিচিত মনে হচ্ছে। একটু এগিয়ে গাড়ির কাছে যেতেই গাড়ির পেছনের দরজাটা খুলে গেল। ভেতর থেকে দৃশ্যমান হলো তুর্যের মুখখানা। পৃথার মেজাজ চটে গেল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এভাবে কেউ গাড়ির ব্রেক কষে? আর একটু হলেই তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়, থমথমে কণ্ঠে বলল, বাড়ির গাড়ি আসবে না আজ। ড্রাইভার চাচার কি যেন কাজ আছে, তাই আমি নিতে এসেছি। গাড়িতে উঠে এসো তোমরা। তুর্যের আদেশ মোতাবেক এরা গাড়িতে উঠতে নিলেও পৃথার হাত টেনে থামিয়ে দিল তাকে। তুর্যের আদেশকে উপেক্ষা করে বলল, আমরা এখন বাড়িতে যাব না। আপনি আমাদের জন্য একটু অপেক্ষা করলে করুন, নয়তো চলে যান। আমি আর ইরা একটু পরেই ফিরবো। তুর্য ভ্রকুচকাল, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, বাড়ি যাবে না কেন? এখানে তোমাদের কাজ কি এখন? ইরা নিজের জিহ্বা দ্বারা ওষ্ঠ ভেজালো, ইতস্ততা বোধ করে বলল, ওখানে নাকি এনকাউন্টার হয়েছে ভাইয়া। আমরা আসলে কখনো এত বড় ডাকি অপরাধী কিংবা এনকাউন্টার অফিসারকে বাস্তবে দেখিনি তো, তাই তাদের একটু দেখতে চাইছিলাম আর কি। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো, থমথমে কণ্ঠে প্রশ্ন করল, তাদের দেখে তোদের লাভ কি? আমতা আমতা করে শুরু করলো ইরা, ঢোক গিলে বলল, না মানে দেখতে চেয়েছিলাম তারা ঠিক কীরকম, কেমন। তুর্যের কপালে ভাঁজ ফেলল, গম্ভীর কণ্ঠে বলল, কিরকম? কেমন মানে কি? তাদের মানুষ মনে হয় না তোদের কাছে? ইরা অপ্রস্তুত হলো, জোরপূর্বক হেসে বলল, না মানে এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল পৃথা। তুর্যের প্রাণে একরাশ বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, এত পেঁচাচ্ছেন কেন? এতক্ষণে ওখানে গিয়ে সবকিছু দেখে চলে আসতাম। থামলো পৃথা, এরার পানে তাকিয়ে বলল, চলো তো তাড়াতাড়ি দেখে চলে আসি আবার। বাক্যটা শেষ করেই এরার হাত ধরে পৃথা আবারও পা বাড়ালো সম্মুখ পানে। অমনি তাদের ধমকে উঠল তুর্য, বর্ষনা করে বলল, এনকাউন্টার করে অফিসাররা তোদের জন্য এখনো লাশ নিয়ে সেখানে বসে আছে বুঝি? তাদের তো আর কোনো কাজকর্ম নেই, তাই না? পৃথা আর ইরা একটু চমকালো, তাকালো আশেপাশে। সত্যি জনমানবের সমাগম আগে থেকে কমতে শুরু করেছে। ঘটনার স্থানের দিকে তেমন মানুষ নেই। তাহলে কি সত্যি এনকাউন্টার অফিসাররা চলে গিয়েছে? হতাশ হয়ে দুই ননদ ভাবি। তাদের আর দাগি অপরাধী এবং সুদর্শন অফিসারদের দেখা হল না। পৃথার তবুও মন মানল না। বিষয়টাতে পুরোপুরো নিশ্চিত হতে আরেকবার তুর্যকে জিজ্ঞেস করলো, তারা সত্যিই লাশ নিয়ে চলে গেছে? হুম, আমরা যখন এখানে এসেছি তখনই দেখেছি নিয়ে চলে যেতে। থামলো তুর্য। সম্মুখের ড্রাইভিং সিটে বসে আরুষের পানে তাকালো সে, দাঁতে দাঁত চেপে বলল, এরপর যদি তোদের খুব বেশি এনকাউন্টার দেখার শখ হয় তাহলে আমাকে বলতে পারো। সামনে বসা ওই যে আরস নামক একটা বলদ দেখছো না, ওটাকে এখানে এই মুহূর্তে এনকাউন্টার করে দেখিয়ে দেই তোমাদের সবাইকে।
আরুষ ফাঁকা ঢোক গেল পরপর। আজ তুর্য তার কী করবে কে জানে। পৃথা আর এরা উকি দিয়ে তাকালো গাড়ির সম্মুখ পানে। এতক্ষণ গাড়ির পেছনের অংশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুর্যের সাথে বাক্যালাপের দরুন সামনে বসা আরুষকে খেয়ালই করেনি তারা। দুজনের দিকে তাকাতে তাকাতে এরা ফুট করে ভ্রুকুচকালো। প্রশ্ন করলো, এই কি ভাইয়া, আজ তোমরা দুজনেই একই রকম শার্ট পরেছো? তুর্য কটমট করে তাকালো আরুষের পানে, দাঁতে দাঁত চেপে বলল। আমার সাধ্য করতে। পৃথা আর ইরা এবার আর কথা বাড়ালো না। এই বান্দা যে কখনো কোনো প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবে না তাদের তা জানা। তার ওপর এখানে এই দুপুরে চড়া রোদে দাঁড়িয়ে থেকেও তো আর লাভ নেই কোনো। তাই দুজনে চুপচাপ উঠে বসলো গাড়িতে। আরুষও দেরি করলো না। পৃথা এবং এরা উঠে বসতেই গাড়ি চালানো শুরু করলো। দুপুরের তপ্ত রৌদ্র, সূর্যটা খা খা করে প্রকৃতিতে তার দাপট দেখাচ্ছে। চারিদিক নীরব নিস্তব্ধতায় ঘেরা, আশেপাশে বাড়িঘর নেই কোনো। এই নীরব নিস্তব্ধ স্থানে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুই পুরুষ, তুর্য এবং আরুষ। তুর্য বাঘের ন্যায় ধারালো দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে আরুষের পানে, আর বেচারা আরুষ কাচুমাচু করে দাঁড়িয়ে রয়েছে তার সম্মুখেই। বেশ কিছুটা সময় অতিবাহিত হলো দুজনের নীরবতাতেই। অতঃপর ফুট করেই তুর্য বাজখাই কণ্ঠে চেঁচিয়ে বলল, তুই এনকাউন্টার করলি কেন বেয়াদব? এটা কোনো এনকাউন্টার করার সময় ছিল? আরুষ কেঁপে উঠল তুর্যের ধমকে, এলোমেলো দৃষ্টি ফেলে বলল। একটু রাগ উঠে গিয়েছিল স্যার। তুর্য চোখ বড় বড় করে তাকালো আরুষের পানে, তেড়ে গিয়ে বলল, একটু রাগ উঠেছে বলে তুই সোজা এনকাউন্টার করে দিবি? ওকে কতবার বলেছি নিজের রাগ সামলাতে। আরুষ মনে মনে ভেঙচি কাটল। তুর্যের সম্মুখে জোরে কিছু বলার সাহস না থাকলেও বিড়বিড়িয়ে বলল, নিজের রাগ নিজে সামলাতে পারে না, অথচ আমাকে বলছে রাগ সামলাতে। আপনারাই তো চেলা, তাই রাগটাও আপনার মতোই হবে। এতে আমার দোষ কি? আরুষের কপাল ভালো, তুর্য শুনল না তার নিচু কণ্ঠের কথাগুলো। সে নিজের ক্রোধ ধরে রেখে আবারও বলল, তোকে আমি কতবার বলেছি রাগ উঠলেও সামলে রাখবি। এমনি শাইন মির্জাকে নিয়ে ঝামেলায় আসি, তার মধ্যে আবার রতনবাবুকে উঠিয়ে দিলি। বুঝতে পারছিস কতটা ভুগতে হবে এটা নিয়ে? আরও সময় নিল একটু, ঢোক গিলে বলল, কিন্তু রতনবাবুর এনকাউন্টারের অর্ডার তো স্যার আগে থেকেই ছিল আমাদের উপরে। তুর্য তেতে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, আদেশ থাকলেই এনকাউন্টার করতে হবে। শাইন মির্জার লোকেরা আমাদের উপর ক্ষেপে আছে এমনি, এখন রতনবাবুর লোকেরাও পিছনে লাগবে। এদিকে অপারেশনটাও খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া রতনবাবুর থেকে এই কেস সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেলেও যেতে পারতো। কিন্তু তুই কি করলি? একদম এনকাউন্টার করে রতনবাবুর মুখটাই বন্ধ করে দিলি। আরুষের ভেতরে কিঞ্চিত অনুতাপবোধ জাগলো। বুঝল ক্রোধের বশে সে ভুল করে ফেলেছে একটা। কাচুমাচু ভঙ্গিতে বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি। তুর্য চোখ বন্ধ করে নিল, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ক্রোধ দমনের ব্যর্থ চেষ্টা চালালো। অতঃপর চোখ খুলে বলল, তোর মাথার উপর আগে থেকেই 3টা এনকাউন্টার চলছে আরস। সব দাগে আসামিদের, তাদের চেলারা তোর নাগাল পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তার মধ্যে তুই আবার আরেকটা এনকাউন্টার সেরে ফেলেছিস। আরও সাথে সাথেই জবাব দিল, 4টে এনকাউন্টারের সব তো আমি করিনি স্যার, 2টো আমি করেছি, 2টো আপনি। তা আমি জানি, তুই জানিস, আর কর্তৃপক্ষ জানে, বাইরে কেউ জানে না। তাই তাদের নজরটা শুধুমাত্র অফিসার আরস শেখের উপরে, আমার উপরে না। থামল তুর্য। আরুষের পানে আবারও তেড়ে গিয়ে বলল, তাছাড়া ওখানে পিতার ইরার কলেজ ছিল। ওরা একবার ঘটনাস্থলে পৌঁছালে কি হতো জানিস তুই? আরুষ তুর্যের থেকে একটু দূরে সরে গেল, নিরাপত্তা দূরত্বে দাঁড়িয়ে বলল, আপনার সাথে সাথে আমিও বউ হারাতাম স্যার, এর বেশি আর কি হতো? কটমট করলো তুর্য, দাঁতে দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে তোর দাঁত কপাটি ফেলে দিব মীর জাফরের বংশধর। আবার বড় বড় কথা বলছিস। আরুষ দাঁত কেলিয়ে হাসলো, নির্বিকার ভঙ্গিতে বলল, আপনার বোনকে আগে আমি বিয়েটা করি, তারপর 1 থাপ্পড়ে না পারলে 5 থাপ্পড়ে দাঁত সব ফেলে দিয়েন স্যার। এখন দাঁত ফেলে দিলে আপনার বোনও আমার দিকে মুখ ফিরিয়ে নিবে। আর তার থেকেও বড় কথা হলো, আমার বিয়েতে বরযাত্রী নিয়ে তখন আপনাদের বাড়িতে যাব, তখন ওই বড় বড় গরু, ছাগল, মুরগির পিসগুলো চিবিয়ে চিবিয়ে খেতে হবে না? দাঁত না থাকলে খাবো কি দিয়ে?
আমার বোনকে তোর মতো একটা গর্দপের সাথে কখনো বিয়ে দিব না। আরুষের চোখে মুখে বিষণ্ণ ভাব নেমে এলো। কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না স্যার। ট্রেনিংয়ের সময়ে আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি আপনার অ্যাসিস্ট্যান্ট পদের যোগ্যতা অর্জন করি তবে আমার সাথে আপনার বোনকে বিয়ে দিবেন। যদিও এতদিন এই বিষয়ে আমার তেমন আগ্রহ ছিল না। কথাটা বলে থামলো আরুষ। লাজুকভাবে হেসে আবারও বলল, কিন্তু এখন আপনার বোনকে দেখার পর আমার হৃদয়ের ঘন্টি বেজে গিয়েছে, উথাল পাতাল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এখনও আর তাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। তুর্য ক্রোধে দিশেহারা হলো। হিসিয়ে বলল, আর একটা আজে বাজে কথা বললে আমি তোর এনকাউন্টার করে দেবো বেয়াদব। আরুষ পাত্তা দিল না তুর্যের কথায়। স্বাভাবিক ভঙ্গিতেই বলল, আমার সাথে সাথে আপনার বোনের এনকাউন্টার করে দিয়েন স্যার। দুজন মিলে একসাথে উপরে গিয়ে হানিমুনে যাব ভাবছি। তুর্য এবার আর নিজের ক্রোধ দমন করতে পারল না। ছেলেটার ইদানিং সাহস বেড়ে গেছে ব্যাপক। যদিও এর সাহস বরাবরই ছিল, শুধুমাত্র জনসম্মুখে ভেজা বেরান। তলে তলে কেউ কারো থেকে কম যায় না। তুর্য হুট করেই চোখের পলকের মধ্যে নিজের শার্টের আড়ালে প্যান্টের ভেতরে গোজা বন্দুকটা বের করে হাতে নিল। আরুষের কপালে ঠিক মাঝ বরাবর বন্দুকের নলটা ঠেকিয়ে বলল, এখনই উপরে পাঠিয়ে দিই তাহলে। আরুষের চোখে মুখে বিচলিত ভাব দেখা গেল না মোটেও। তুর্যের কথা শেষ হতে না হতেই ঝড়ের গতিতে নিজের পায়ে উঁচিয়ে গোড়ালিতে মোজার মধ্যে গাঁথা নিজের বন্দুকটা বের করে আনলো সে। তুর্যের কপালে ঠেকিয়ে বলল, আমি মরলে আপনাকেও মরতে হবে স্যার। আপনি আমাকে গুলি করার পর ঠিক যে কয় সেকেন্ড আমার দেহে প্রাণ থাকবে, ওই কয় সেকেন্ড আপনিও শেষ। থামলো আরুষ। বাঁকা হেসে বলল, আমি একা মরাই বিশ্বাসী নই স্যার। নিজের হত্যারীকে নিজ হাতে মেরে তারপর মরাই বিশ্বাসী। তুর্য আরুষের কপাল থেকে বন্দুক সরিয়ে নিল। ফিচেল হেসে বলল, আই এম ইমপ্রেসড। থামলো তুর্য। দাঁতে দাঁত চেপে বলল, আজ শুধুমাত্র এই কথাটার জন্য বেঁচে গেলি তুই, নয়তো এই মুহূর্তে তোর পাছায় লাথি মেরে অপারেশন থেকে বের করে দিতাম বেয়াদব। আরুষও তুর্যের কপাল থেকে বন্দুকটা সরিয়ে নিল। বুকে হাত দিয়ে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিল। কত সাহস বুকে নিয়ে সে এতক্ষণ তুর্যের সম্মুখে দাঁড়িয়েছিল তা একমাত্র সেই জানে। এই তুর্য বেটাকে তো বিশ্বাস নেই। এর সত্যি সত্যি তাকে গুলি করে দিতে পারত। আরুষের তো এক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল এই তার জীবনের অন্তিম ক্ষণ। তুর্যের বোনকে বোধহয় এই জন্মে আর বিয়ে করা হলো না। তারপর যেভাবেই হোক রতন বাবুকে মেরে হয়ে যাচ্ছে বেঁচে গেল বেচারা। আরুষ কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল। কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, আমি যা করে ফেলেছি রাগের মাথায় স্যার, কিন্তু এই অপারেশনটা আমার স্বপ্ন। তুর্য তাকালো আরুষের পানে। সে নিজেও জানে এটা আরুষের স্বপ্ন। এই পেশায় আসার পর আরুষের প্রথম বড় কোনো কাজ এটা। তুর্য এবার বেশ ঠান্ডা কণ্ঠে বলল, স্বপ্ন হলে ধীর গতিতে মাথা খাটিয়ে সেই স্বপ্ন পূরণের পথে পা বাড়াতে হয়। আমরা এখন এমন অবস্থানে নেই যে হুটহাট মাথা গরম করে সিদ্ধান্ত নিয়ে নিব। আরুষ মাথা নিচু করে ফেলল। কাঁচুমাচু হয়ে বলল, সরি স্যার। এসব সরি তোর কাছেই রাখ, আর ভাবতে থাক এই এনকাউন্টারের ব্যাপারে আজিম স্যারকে কি জবাব দিবি। আরুষ ঢোক গিলল। ভয়ার্ত কণ্ঠে বলল, এবারের মতো ওনার হাত থেকে বাঁচিয়ে নিন স্যার। উনি আমাকে এমনিতেই সহ্য করতে পারে না। এরপর যদি এনকাউন্টারের ব্যাপারে শুনি তাহলে সোজা আমাকেই এনকাউন্টার করে উপরে পাঠিয়ে দিবি। তারপর আপনার বোন বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। তুর্য একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরুষের পানে। অতঃপর পাশেই দাঁড় করানো গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসলো। জানালা দিয়ে মুখ বাড়িয়ে আরুষকে বলল, তুই এখান থেকে এখন হেঁটে হেঁটে বাড়িতে যাবি, নয়তো আমার বোনকেও পাবি না। আর উপর মহলের সাথেও তোর এই এনকাউন্টার নিয়ে কোনো সুপারিশ করতে পারবো না, আমি বলে দিলাম। আরুষ আত্ম উঠল। যে বাড়িতে সে থাকে তার দূরত্ব এখান থেকে কমপক্ষে 2 কিলোমিটার। এ পুরো পথটা হেঁটে যাবে সে? আরুষ ছুটে গেল গাড়ির পানে। ব্যস্ত হয়ে বলল, আমি এতটা পথ কিভাবে হেঁটে যাব? আমার পা ফুলে যাবে। আমার উপর এত বড় জুলুম করবেন না স্যার। আমাকে প্লিজ গাড়িতে নিয়ে নিন। দরকার হয় অর্ধেক পথে গিয়ে নামিয়ে দিবেন। তুর্য চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে।
উষ্ঠ বাক্যে বলল, এতটা পথ কোথায়? মাত্র 2 কিলোমিটার। ট্রেনিংয়ের সময় রোজ এর থেকেও তো বেশি দৌড়াতি, আর এখন 2 কিলোমিটারে বয়। মহিলাদের মতো ঢং বাদ দেয়া রস, নয়তো টানা 10 মিটার দৌড়াতে হবে তোকে। আর হ্যাঁ, অবশ্যই হেঁটে হেঁটে আমার বাড়িতে যাবি, তোর বাড়িতে না। আরুষ আরও কিছু বলবে তার আগে তুর্য গাড়িটা স্টার্ট দিল। সাই সাই করে গাড়িটা নিয়ে চলল সম্মুখের দিকে। আরুষ হকচকিয়ে গেল। সময় ব্যয় না করে গাড়ির পিছনে ছুট লাগালো। চিৎকার করে বলল, স্যার, আমাকে ফেলে যাবেন না, আমাকে নিন স্যার। তুর্য শুনল না আরুষের কোনো কথা। গাড়ি থামালো না সে। আরুষের মেজাজ বিগড়ে গেল। লোকটা সবসময় ওর সাথে এমন করে। বাড়িতে মায়ের সাথেও পারে না, বউয়ের সাথেও পারে না, পারে শুধুমাত্র ওর সাথে। আরুষ ক্রোধে দিশেহারা হলো। ব্যস্ত হয়ে তাকালো আশেপাশে। একটা ঊর্ধ্ব খণ্ড ইটের টুকরো চোখে পড়ল তার। তড়ে ঘুরে করে ইটের খণ্ডটা হাতে তুলে নিল। দাঁতে দাঁত চেপে বলল, আমি তার বোনকে বিয়ে করব, তারপর তুই হবি আমার শালা। শালা, অফিসে তোর চললেও বাড়িতে কাজ চলে আমিও দেখে ছাড়বো। সব প্রতিশোধ কড়াই গন্ডাই উসুল করব। কথাটা শেষ হতে না হতেই তুর্য গাড়ি ব্যাকে আনলো। থামালো ঠিক আরুষের পায়ের কাছে। থতমত খেয়ে গেল ছেলেটা। দ্রুত হাতের ইটটা পিছনে লুকিয়ে ফেলল। আমতা আমতা করে বলল, আবার ফিরে এলেন যে, আমি হেঁটে হেঁটে বাড়িতে যাব না। তুর্য উত্তর দিল না আরুষের কথার, বরং বেশ আগ্রহ নিয়ে বলল, আমার বোনকে বিয়ে করবি তুই? আরুষের নিজের ক্রোধ ভুলে গিয়ে মুহূর্তে লাজুক হেসে বলল। জি স্যার। তুর্য হাসল, টেনে টেনে বলল, কিন্তু তোর মতো একটা আহম্মকের সাথে আমি আমার বোনের বিয়ে দিব না। আরুষ চমকালো। তবে কিছু বলার আগেই তুর্য গাড়ির চালনা শুরু করলো আবার। মিনিট খানেকের মধ্যে দূরেও চলে গেল। আরুষ নিজের ক্রোধ আর ধরে রাখতে পারল না। রেগে মেগে হাতের ইটের টুকরোটা ছুঁড়ে মারল তুর্যের গাড়ির পানে। কিন্তু বেচারা শক্তি চালিয়ে ইটের টুকরোটা তুর্যের গাড়ি পর্যন্ত নিতে সক্ষম হলো না। অবশ্য এই অক্ষমতায় লাভই লোকসান হয়নি তার। যদি সত্যি সত্যি আরুষের ক্রোধের বশে মারা ইটের টুকরোটা কোনোভাবেই তুর্যের গাড়িতে লাগতো, তবে আজ ওই ইটের টুকরো দ্বারা তার শক্তপোক্ত মাথাটাও ফাটত। তারপর হাসপাতাল। সময় গড়ালো কিছুটা। আরুষকে ফেলে রেখে গাড়ি নিয়ে সোজা বাড়িতে গেল তুর্য। ফুরফুরে মেজাজে নিজ কক্ষে ঢুকতেই থমকে গেল সে। পৃথা কেবলই গোসল সেরে বেরিয়েছে। চুলগুলো ভালোভাবে মোছেনি এখনই। লম্বা চুলের ডগাবে ঝরে পড়া টুপ টুপ পানির বিন্দুগুলো স্থান করে নিচ্ছে মেঝেতে। তুর্যের ঘোর লেগে যাচ্ছে। বুকের ভেতরটা কেমন ধুকপুক ধুকপুক করছে। শীর্ষের অনুভূতিতে আচ্ছাদিত হচ্ছে সম্পূর্ণ শরীর। তুর্য যেন এক মুহূর্তের জন্য ভুলে গেল তার জীবনের সব জটিলতা, সব বারণ। সম্মিলিত ভঙ্গিতে দরজা খোলা রেখে এগিয়ে গেল পৃথার পানে। হাত বাড়িয়ে আলতোভাবে পেছন থেকে জড়িয়ে ধরল মেয়েটাকে। কেঁপে উঠল পৃথা, শিউরে উঠল পুরো শরীর। হৃদের স্পন্দন বাড়ল মেয়েটার। নিজেকে তাড়াতাড়ি সরিয়ে নিতে চাইল তুর্যর বাঁধন থেকে, কিন্তু পারল না। তুর্য আরও শক্ত কণ্ঠে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। মেয়েটার ভেজা চুলে মুখ বুজে বলল, আই ব্যাডলি নিড ইস্যু জান। থামল তুর্য, আবার বলল, সরে যেও না প্লিজ, একটু সময় থাকো আমার কাছে, আমার সাথে মিশে নিজেকে একটু শান্ত করতে দাও। তুর্যের কথায় কি ছিল জানা নেই পৃথার, কিন্তু মেয়েটা সরতে পারল না তুর্যের থেকে। মস্তিষ্ক সরাতে বললেও হৃদয় বাধা দিল। সে তুর্যের স্পর্শকে আপন করতে চাইছে, আরও গাঢ় স্পর্শে নিজেকে বিলীন করতে চাইছে। একে তবে ভালোবাসা নাকি মায়া? পৃথাকে ধীরে ধীরে তবে তুর্যের মায়ের বাধা পড়ে যাচ্ছে। এর কোনো প্রশ্নের উত্তর নেই পৃথার নিকট। সে শুধু এই মুহূর্তে তুর্যকে চাইছে। তুর্য আলতোভাবে পৃথার ঘাড় থেকে ভেজা চুলগুলো সরিয়ে দিল। অতঃপর একটু ঝুঁকে ঘাড়ে কামড় বসালো একটা। পৃথা শিউরে উঠল, চোখ মুখ খিচে বন্ধ করে নিল। তুর্য আরেকটু ঘনিষ্ঠ হলো মেয়েটার সাথে। ঘাড়ে ছোট ছোট চুমোতে সিক্ত করে তুলল মেয়েটাকে। পৃথা আর পারল না নিজেকে ধরে রাখতে। তড়িৎ গতিতে পিছনে ফিরে তাকালো তুর্যের পানে। অনুভূতির জোয়ারে ভেসে গিয়ে আশ্রয় পড়ল তুর্যের বক্ষে। তুর্য হাসল, 2 হাত বাড়িয়ে মেয়েটাকে জড়িয়ে নিল নিজের সাথে। ঠিক তখনই খোলা দরজা থেকে কক্ষের ভেতর প্রবেশ করল ইরা। সম্মুখ পানে না তাকিয়েই বলল, ভাবি, তোমাকে বড় চাচি। ব্যাস
এইটুকুতে মুখ বন্ধ করতে হলো মেয়েটাকে। সম্মুখ পানে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠল সে। কি করতে এসে কি দেখে ফেলল ইরা। হঠাৎ চিৎকার করে উঠল মেয়েটা। দুই হাতে জলদি নিজের চোখ চেপে ধরে বলল, আমি কিছু দেখিনি, দেখিনি, আমি কিছু দেখিনি। পৃথা আর তুর্য চমকালো। মেয়েটা ছিটকে সরে যেতে চাইল তুর্য থেকে, কিন্তু তুর্য যেতে দিল না, বরং আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। অতপর একরাশ বিরক্তি নিয়ে সে তাকালো ইরার পানে। নাক মুখ কুঁচকে বলল, আমার শান্তি সহ্য হয় না? আমার প্রেমে অ্যালার্জি আছে তোদের? সব আহম্মকের দল। ইরা অপ্রস্তুত হলো। এখানেই সে এমন একটা পরিস্থিতিতে পড়বে জানে কোনো দিনই আসতো না। সে তো জানতোই না তুর্য ঘরে ফিরেছে। ইরা আমতা আমতা শুরু করলো, ইতস্তত করে বলল, না মানে বড় চাচি ভাবিকে খাবার খেতে ডাকছিল তো, তাই। তুর্য নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তুই যা, আমরা আমাদের কাজ শেষ করে আসছি। ইরা আর দাঁড়ালো না এক মুহূর্ত। এক দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে গেল সে। আর পৃথা বেচারির এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে লজ্জায় মাটির মধ্যে ঢুকে যেতে। কি নির্লজ্জ কথাবার্তা, তাও অন্য মানুষের সম্মুখে। কাজ শেষ করে আসছি মানে কি? পৃথার ভাবনার মধ্যেই তুর্য তাকালো তার পানে। আদুরে কণ্ঠে বলল, চলো বউ, আমরা আবার প্রথম থেকে শুরু করি। পৃথা ভরকে গেল, পরক্ষণে আবার তেতে উঠল। তুর্যের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে উদ্যত হয়ে বলল, চুপ করুন অসভ্য লোক, ছাড়ুন আমাকে। তুর্য নিজের ঠোঁট দুটো গোল করলো, একটু উঁচিয়ে বলল, আগে ৮-৭ বেঁধে তোমাকে একটা চুমু খেতে দাও, তারপর ছেড়ে দিচ্ছি। পৃথা অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, একটা মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হয়? একটু শরম করুন। ইরার সামনে ছিছি, কি ভাবলো ও? তুর্য চোখে হাসলো, চোখ নিয়ে বলল, খোঁজ নিয়ে দেখো, তুমি ঠিক যতটা লজ্জা পাচ্ছ, ওরা তোমার এই লজ্জার থেকেও অধিক আমাদের নিয়ে ভেবে ফেলেছে। পৃথা অপ্রস্তুত হলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, ছাড়ুন আমাকে। আগে একটা চুমু খেতে দাও, তারপর ছাড়ছি।